এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমাদের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে পালন করা হয় এমন কিছু বিশেষ সতর্কতামূলক কর্মসূচি সম্পর্কে, যেগুলো তোমাকে জানতেই হবে, এবং তার সাথে সাথে স্কুলগুলিতে প্রদান করা হয় এমন কিছু শিক্ষা সচেতনতামূলক পুরস্কার সম্পর্কে। যেহেতু তোমরা ভাবী শিক্ষক হতে চলেছো, তাই এইগুলো কিন্তু তোমাকে জেনে যেতেই হবে। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে সকলে খুব মনোযোগ দিয়ে দেখো। চলো তাহলে আজকে আমাদের আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমরা যে কর্মসূচির কথা দেখব সেটা হচ্ছে মিশন নির্মল বাংলা। নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমেই বলছে দেখো যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা স্যানিটেশন বা পরিচ্ছন্নতা অভিযান, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে ওডিএফ ফ্রি হিসেবে পশ্চিমবঙ্গকে গড়ে তোলা। এখন এই ওডিএফ কি না, ওপেন ডিফেকেশন ফ্রি, অর্থাৎ উন্মুক্ত স্থানে যে মলত্যাগ করা সেটাকে, বিশেষত গ্রামাঞ্চলে এটার প্রবণতা বেশি, এটাকে সম্পূর্ণরূপে বন্ধ করার জন্যই কিন্তু এই কর্মসূচি চালু করা হয়েছিল। দেখো এখানে প্রথম পয়েন্টে ওটাই বলা আছে যে উন্মুক্ত শৌচমুক্ত অবস্থা, অর্থাৎ ওডিএফ ফ্রি হিসেবে গড়ে তোলা। তার জন্য কি করতে হবে? শৌচাগার নির্মাণ করতে হবে। প্রত্যেকের বাড়িতে যাতে শৌচাগার থাকে সেটার ব্যবস্থা কিন্তু সরকারকে করতে হবে। এবং যেরকম সমাজের যারা বঞ্চিত বা যাদের আর্থিক সচ্ছলতা নেই, তাদেরকে কিন্তু আর্থিকভাবে সহায়তা করতে হবে এই শৌচাগার নির্মাণ করার ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে স্যানিটেশন ব্যবস্থা, অর্থাৎ যে স্কুলগুলি আছে এবং আইসিডিএস তথা যাদেরকে আমরা অঙ্গনওয়াড়ি বলে থাকি, এছাড়াও বিভিন্ন জনবহুল যে স্থান, যেমন ধরো কোনো মার্কেট প্লেস হতে পারে, কোনো বাস স্ট্যান্ড হতে পারে, সেখানে টয়লেট গড়ে তুলতে হবে এবং তার সাথে সাথে স্যানিটেশন কমপ্লেক্সও নির্মাণ করতে হবে। আর কি, কঠিন বজ্র এবং তরল বজ্র সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্ট যেগুলো আছে প্রত্যেককে কিন্তু আলাদাভাবে পৃথক করতে হবে এবং প্রত্যেকটা বজ্র ফেলার জন্য কিন্তু আলাদা আলাদা পন্থা অবলম্বন করতে হবে। আর কি, সর্বোপরি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো একটা প্রোগ্রাম আমি যখন ইমপ্লিমেন্ট করছি তার জন্য কিন্তু আমাদের চাই সবচেয়ে আগে যেটা জনসচেতনতা বৃদ্ধি, অর্থাৎ এই প্রকল্পটা গড়ে তুলতে স্বাভাবিক সমস্ত মানুষকে, সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তাদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা জাগাতে হবে। আর কি, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন কিভাবে ঘটাতে হবে না, বিভিন্ন যে জলবাহিত রোগগুলো আছে তার ফলে কি কি ক্ষতি হতে পারে আমাদের, বা বিভিন্ন যে শিশু মৃত্যুর হার এত বাড়ছে সেইগুলোর দিকে আমাদের লক্ষ্য দিতে হবে এবং সেগুলোকে কিভাবে কমানো যায় সেটার জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর যদি দেখা হয় যে সূচনাকাল, অর্থাৎ কবে এই প্রকল্পটা বা কর্মসূচি শুরু করা হয়েছিল, 2013 সাল থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। 19 নভেম্বর পার্টিকুলার একটা ডেট, সেই ডেটটাকে কিন্তু বিশ্ব শৌচাগার দিবস হিসেবে পালন করার কথা ঘোষণাও করা হয়েছিল। এরপর যদি আমরা দেখি যে জাতীয় সংযোগ, অর্থাৎ আমাদের যে প্রকল্পটা রাজ্যে চালু আছে এর সাথে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের যোগ আছে নাকি, বা সেখানের কোনো সূত্র ধরেই এই প্রকল্প ইমপ্লিমেন্ট করা হয়েছে নাকি, সেটাই হচ্ছে জাতীয় সংযোগ। নাহলে যদি দেখা যায় তাহলে দেখবে যে কেন্দ্রীয় সরকারের কিন্তু নির্মল ভারত অভিযান নামে একটি প্রকল্প চালু করা হয়েছিল, সেটাও কিন্তু পরিচ্ছন্নতার দাবি রেখেছিল এবং সেই প্রকল্পের অনুকরণই বলা যেতে পারে মিশন নির্মল বাংলা। এবং স্বচ্ছ ভারত যে স্কিমটা 2014 সালে চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেটারই একটা সমান্তরাল প্রকল্প হচ্ছে এই মিশন নির্মল বাংলা। এবার স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে কিন্তু আমাদের দু এক কথা জেনে রাখতেই হবে, যেটা কত সালে চালু করা হয়েছিল, 2014 সালে, এবং সর্বোপরি ডেটটা হচ্ছে এর খুব গুরুত্বপূর্ণ, 2রা অক্টোবর, যেদিন হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু 2014 সালে পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্দেশ্যে এই স্বচ্ছ ভারত অভিযান চালু করা হয়েছিল। এবার যদি আমরা মিশন নির্মল বাংলার সাফল্যের কথা দেখি, অর্থাৎ আমি প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট তো করলাম, কিন্তু আদৌ কতটা কার্যকর হলো প্রকল্পটা সেটার সম্পর্কে যদি দেখি, তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা কিন্তু সবচেয়ে কার্যকরীভাবে এই মিশন নির্মল বাংলার সার্থকতা
ঘটেছিল এবং এই নদিয়া জেলা পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম নির্মল জেলা হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। বর্তমানে গুরুত্ব কি আছে না, বর্তমানে এই মিশন ওডিএফ প্লাস বা বজ্র ব্যবস্থার উপর অধিক গুরুত্ব প্রদান করেছে, যাতে করে পরিচ্ছন্নতা এটা দীর্ঘস্থায়ী হতে পারে। এবং যেহেতু নদিয়া জেলাকে ভারতের প্রথম নির্মল জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তার সাথে সাথে যেহেতু এটা পশ্চিমবঙ্গের একটা অন্যতম জেলা, তাই 2015 সালে, সালটা অবশ্যই মনে রেখো যে 2015 সালে পশ্চিমবঙ্গের তরফ থেকে কিন্তু নদিয়া জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই গেল মিশন নির্মল বাংলা। নেক্সট আমরা দেখব যে মিশন নির্মল বিদ্যালয় অভিযান, অর্থাৎ বিদ্যালয় নির্মল অভিযান। তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাই প্রধান উদ্দেশ্য, এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা কোথায় পালন করা হবে না, বিদ্যালয়। তাহলে দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর যেটা আছে, তাদের যৌথ উদ্যোগ হচ্ছে এই মিশন নির্মল বিদ্যালয় অভিযান। কত সালে চালু করা হয়েছিল? এটা 2012 সাল থেকে চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য কি আছে না, বিদ্যালয়ের যে প্রাঙ্গণ সেটাকে পরিষ্কার করা, পানীয় জলের ব্যবহার সুনিশ্চিত করা, শৌচাগারের সঠিক ব্যবহার হচ্ছে নাকি সেই সম্পর্কে দেখা, আর কি স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বোধ গড়ে তোলা। এরপর আমরা যদি দেখি যে মিশন নির্মল বিদ্যালয় সপ্তাহ, এটা কিন্তু প্রত্যেক স্কুলে পালন করা হয়ে থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে না, মিশন নির্মল বিদ্যালয় সপ্তাহ একটা নির্দিষ্ট সপ্তাহে বা একটা নির্দিষ্ট সময় কিন্তু পালন করা হয়ে থাকে। সেটা কখন করা হয়ে থাকে? বিশেষত অগস্ট বা সেপ্টেম্বর মাসে কিন্তু রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়গুলিতে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করা হয়ে থাকে। এবং এই সপ্তাহে কি কি করণীয়, আমাদের কি কি করতে হয় না, সচেতনতামূলক বিভিন্ন পদযাত্রা বের করা হয়, হাত ধোয়ার বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এখানে শিশুদের ভূমিকা যদি আমরা দেখি, তাহলে শিশুদের ভূমিকা কি না, শিশুদেরকেই হচ্ছে এখানে পরিচ্ছন্নতার দূত হিসেবে তুলে ধরা হয়ে থাকে। কারণ একটা শিশুর মধ্যে যদি ছোট থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার এই বার্তা যদি গড়ে তুলে দেওয়া যায়, তারপরে সে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাহক হয়ে কিন্তু সবার মধ্যে এই বার্তাটা পৌঁছে দেবে। তাই এখানে শিশুই হচ্ছে প্রধান ভূমিকা গ্রহণ করে। এরপর যদি দেখা হয় যে পুরস্কার সম্পর্কে, অর্থাৎ এই যে নির্মল বিদ্যালয় অভিযানটা চালু করা হয়েছিল, তাহলে এই নির্মল বিদ্যালয় সম্পর্কে আমরা যদি দেখে থাকি, তাহলে নির্মল বিদ্যালয়ের একটা পুরস্কারও প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ কতটা মানে কোন বিদ্যালয় কতটা পরিষ্কার পরিচ্ছন্নের মানদণ্ডে উন্নত করতে পারলো, সেই উদ্দেশ্যে কিন্তু একটা পুরস্কার প্রদান করা হয়ে থাকে। সেটাই হচ্ছে নির্মল বিদ্যালয় পুরস্কার। এরপর আমরা দেখব যে নির্মল বিদ্যালয় সপ্তাহ। এই নির্মল বিদ্যালয় সপ্তাহ কি? নির্মল বিদ্যালয় সপ্তাহ হলো পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ কর্তৃক পরিচালিত একটা সচেতনতামূলক কর্মসূচি, যেখানে কি করা হয়ে থাকে না, স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা বজায় রাখতে বলা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হয়। অর্থাৎ যেমন নোংরা জামা কাপড় না পরে আসা, নিয়মিত খাবার আগে হাত ধোয়া, নখ পরিষ্কার করা, এইগুলো তাদের মধ্যে গড়ে তোলা হয়ে থাকে। এটা কত সালে চালু করা হয়েছিল? 2012 সালে এই কর্মসূচি চালু করা হয়েছিল। উদ্দেশ্য কি? একই উদ্দেশ্য, যে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করা, পানীয় জলের ব্যবহার সুনিশ্চিত করা, শৌচাগার ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা, এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। এবার কর্মসূচি যদি বলা হয়ে থাকে, তাহলে এখানে প্রতিদিন যে একটা সপ্তাহ ধরে পালন করা হয়, সেখানে ভিন্ন ভিন্ন কার্যকলাপ গ্রহণ করা হয়ে থাকে। প্রথম কি করা হয়? শ্রেণীকক্ষ অর্থাৎ স্কুল চত্বর পরিষ্কার করা হয়, তারপর গাছ লাগানো হয় এবং তারপর কি হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে হাত ধোয়া এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা শেখানো হয় শিক্ষার্থীদের। হাত ধোয়ার কিন্তু অনেকগুলি পর্যায় আছে। গতবার কিন্তু এই হাত ধোয়ার কটা পর্যায় এবং কি কি, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। আর কি, প্লাস্টিক বর্জন এবং বজ্র ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয় এবং শেষে তাদের আগ্রহ সৃষ্টি করার জন্য বসে আঁকো প্রতিযোগিতা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে। এবার হাত ধোয়ার যে 6টি পর্যায় আছে, সেইগুলো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। প্রত্যেকে কিন্তু এটা একদম ঠোঁটস্থ রেখো। প্রথম পর্যায়ে কি? হাতের তালুর সঙ্গে অন্য হাতের তালু ঘষতে হবে, তারপরে হাতের পেছন পরিষ্কার করতে হবে। তৃতীয় যদি দেখি, আঙুলের মাঝে তারপর পরিষ্কার করতে হবে, তারপর করতে হবে আঙুলের পেছন এবং তারপর করতে হবে
বুড়ো আঙুলের নিচের যে অংশটা আছে সেখানটা পরিষ্কার করা, এবং সর্বশেষ হচ্ছে হাতের নখ পরিষ্কার করতে হবে। এটাই হচ্ছে হাত ধোয়ার প্রধান যে 6টি স্টেপ আছে বা পর্যায় আছে সেটা। এটা কিন্তু সকলে ভালো করে একটু দেখে রেখো। এরপর আমরা যে মিশন নির্মল বিদ্যালয় বলছিলাম, এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারে? কারা করতে পারে দেখো, রাজ্যের সমস্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসা প্রত্যেকটা স্কুলেই কিন্তু এই সপ্তাহটা পালন করা হয়ে থাকে। কখন পালন করা হয় না, দেখো আগস্ট বা সেপ্টেম্বর মাসে প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। তবে 2025 সালে যদি আমরা দেখি, বেশিরভাগ স্কুলেই কিন্তু এই মিশন নির্মল সপ্তাহটা সেপ্টেম্বর মাসে পালন করা হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য কি ছিল? শিশুদের ভালো অভ্যাসের দূত হিসেবে গড়ে তোলা, যাতে কি হয়, একটা শিশুর মাধ্যমেই পরিবার এবং পরিবার থেকে আস্তে আস্তে সমাজেও পরিচ্ছন্নতা গড়ে তোলা যায়। এটাই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। এই গেল বিদ্যালয়ে পালন করা হয় এমন কিছু সতর্কতামূলক কর্মসূচি। এরপর আমরা দেখব যে বিদ্যালয় থেকে প্রদান করা হয় এমন কিছু পুরস্কার। সেটা, এই ধরনের পুরস্কারকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হয় সরকারি পুরস্কার এবং আর একটা হয় বেসরকারি পুরস্কার। তাহলে সরকারি পুরস্কারটা আমরা প্রথমে দেখি। সরকারি পুরস্কার যদি বলা হয়, এটা কার কর্তৃক প্রদান করা হয়ে থাকে? অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক। নির্মল বিদ্যালয় অভিযানের আওতায় এই পুরস্কারগুলি প্রদান করা হয়ে থাকে। প্রথম আমরা দেখে নেব যে কি কি পুরস্কার প্রদান করা হয়, তারপর আমরা প্রত্যেকটা পুরস্কার নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, প্রথমেই থাকছে সেরা বিদ্যালয় সম্মান, অর্থাৎ রাজ্যের শ্রেষ্ঠ বিদ্যালয়গুলিকে এই সম্মানে ভূষিত করা হয়। তারপর যদি দেখি যামিনী রায় পুরস্কার, আমরা সকলেই জানি যে যামিনী রায় ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী, তাই তো? তাই এনার সাথে সম্পর্কিত মানে তোমরা বুঝতেই পারছো যে শিল্প সংস্কৃতির প্রসারে বিশেষ অবদান আছে যে স্কুলগুলিকে, সেগুলোকে কিন্তু যামিনী রায় পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এর একটা বিশেষত্ব হচ্ছে যে রাজ্যের প্রত্যেক বছর 3টে প্রাথমিক এবং 3টে মাধ্যমিক স্কুলকেই কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এই পয়েন্টগুলো কিন্তু ছোট ছোট করে নোট ডাউন করে নিও। তারপর যদি দেখি শিশু মিত্র পুরস্কার, এটা কি করা হয় না, কোন বিদ্যালয়ে কতটা শিশু বান্ধব পরিবেশ আছে, কোথায় সামগ্রিক ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়ন কতটা হয়েছে, সেই উদ্দেশ্যে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। তারপর হচ্ছে নির্মল বিদ্যালয় পুরস্কার। তোমরা আগেই দেখলে যে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, শৌচাগারের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যবিধি প্রভৃতি বজায় রাখার ক্ষেত্রে যে বিদ্যালয়গুলি শ্রেষ্ঠত্ব অর্জন করে তাদেরকেই এই নির্মল বিদ্যালয় পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে শিক্ষারত্ন। এই পুরস্কারটা প্রধানত প্রদান করা হয়ে থাকে শিক্ষকদের, অর্থাৎ শিক্ষকরা তাদের ব্যক্তিগত ক্ষেত্রে তাদের স্কুলের মান উন্নয়নের জন্য যতটা করতে পেরেছেন, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তাদেরকে এই শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এই গেল সরকারি পুরস্কারের কিছুটা নমুনা। এরপর আমরা দেখব যে বিভিন্ন বেসরকারি এবং প্রাতিষ্ঠানিক যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে পুরস্কারগুলো দেওয়া হয়ে থাকে। প্রথমেই আসছে দেখো দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স। এটা কিস ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে না, শিক্ষা, খেলাধুলা এবং সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন বিভাগে বিভিন্ন স্কুলকে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নেক্সট আমরা যদি দেখি এবিপি আনন্দ শিক্ষা সম্মান, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিদ্যালয়গুলিকে এই পুরস্কার প্রদান করা হয়। তারপর যদি দেখা হয় টাইম স্কুল সার্ভে অ্যাওয়ার্ড, এটা হচ্ছে পরিকাঠামো এবং একাডেমিক, অর্থাৎ একটা স্কুলের সর্বোপরি রেজাল্ট কতটা উন্নত, সেখানে শিক্ষার্থীদের পারফরমেন্স কতটা সুন্দর, সেই ভিত্তিতে এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়ে থাকে। তারপর হচ্ছে ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ডস, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ এটা সারা ভারতের বিভিন্ন যে শ্রেষ্ঠ স্কুলগুলি আছে সেখানে পরিকাঠামো কতটা ইকো ফ্রেন্ডলি ক্যাম্পাস, অর্থাৎ পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে কতটা ক্যাম্পাসটা গড়ে তোলা হয়েছে এবং প্রযুক্তিগত ভিত্তিতেই বা সেই ক্যাম্পাসগুলি কতটা উন্নত, এগুলোর ভিত্তিতে এই ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ডস প্রদান করা হয়ে থাকে বিভিন্ন শ্রেষ্ঠ বিদ্যালয়গুলিকে। এরপর এক নজরে আমরা বিভিন্ন যে পুরস্কারগুলো, সরকারি পুরস্কারগুলো, সেগুলো ডিটেলসে একটু দেখে নেব। প্রথমেই আসছে নির্মল বিদ্যালয় পুরস্কার। এটা পশ্চিমবঙ্গ সরকার এবং সমগ্র সর্বশিক্ষা অভিযান, অর্থাৎ বর্তমানে যেটার নাম হয়েছে সমগ্র শিক্ষা অভিযান, এদের যৌথ উদ্যোগে দেওয়া একটি পুরস্কার। এটা কিসের উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে না, বিদ্যালয়গুলি পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, শৌচাগারের ব্যবহার ইত্যাদি যে একটা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা, সামগ্রিকভাবে এটার ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নামটা শুনেই তোমরা বুঝতে পারছো। কত সাল থেকে দেওয়া হয়? এটি 2012 সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। প্রত্যেক বছরই প্রদান করা হয়, তবে 2020-21 সালে কোভিডের কারণে পুরস্কার দেওয়া বন্ধ ছিল, কিন্তু বর্তমানে 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু এখনো এই পুরস্কার ঘোষণা করা হয়নি। এটা কিন্তু মাথায় রেখো। লক্ষ্য কি? অবশ্যই ছাত্রছাত্রীদের মধ্যে
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং বিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন এবং শিশুবান্ধব স্থানরূপে গড়ে তোলা। দেখো মূল উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য একই কথা বলা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি, এটাই হচ্ছে এর মূল লক্ষ্য। আর সর্বোপরি হচ্ছে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, অর্থাৎ ছাত্রছাত্রীরাই তো এখানে পরিচ্ছন্নতার দূত হিসেবে মানুষের কাছে পৌঁছে যায়, তাই তারা যেন সক্রিয়ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে সেটা দেখা। নেক্সট হচ্ছে পুরস্কারের ধরন যদি দেখা, অর্থাৎ কত টাকা প্রদান করা হয়ে থাকে বা কি প্রদান করা হয়ে থাকে। দেখো নগদ 25,000 টাকা সহ প্রদান করা হয়ে থাকে, অথবা কম্পিউটারও কিন্তু প্রদান করা হয়ে থাকে পুরস্কারের মূল্য হিসেবে। নেক্সট হচ্ছে বাস্তবায়ন, অর্থাৎ কিভাবে এটা করা হয় বা কোন স্কুলগুলিকে বিবেচনা করা হয় না, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা জেলার যে আলাদা আলাদা সার্কেল আছে সেই সার্কেল পিছু এক একটি উচ্চ বিদ্যালয় এবং একটি প্রাথমিক বিদ্যালয়, এই মানে যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন যামিনী রায় পুরস্কারের ক্ষেত্রে 3টি করে দেওয়া হয়, 3টি প্রাথমিক এবং 3টি উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক, তেমনি নির্মল বিদ্যালয় কিন্তু একটি উচ্চ বিদ্যালয় এবং একটি প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচন করা হয়, এগুলো কিন্তু একটু মাথায় রেখো। এরপর আমরা যদি দেখি যে কত সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়েছে বা এখনো পর্যন্ত কারা কারা বা কতগুলো জেলার কোন কোন স্কুলে এই পুরস্কারগুলি পেয়েছে। দেখো 2012 সাল থেকে এটি দেওয়া হয়েছিল। সর্বশেষ যে তথ্য মানে সর্বশেষ পুরস্কার প্রদান করা হয়েছিল 2022-23 শিক্ষাবর্ষে। কতগুলো স্কুল পেয়েছিল না, নদিয়া জেলার হাই স্কুল এবং প্রাইমারি স্কুল মিলিয়ে মোট 58টি স্কুলে এই পুরস্কার প্রদান করা হয়েছিল। আর কোথায়, দক্ষিণ দিনাজপুরের মোট 33টি স্কুল, তার মধ্যে 16টা হাই স্কুল এবং 17টা প্রাইমারি স্কুল এই নির্মল বিদ্যালয়ে পুরস্কার পেয়েছিল। এটা হচ্ছে 2022-23 শিক্ষাবর্ষে। 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু এখনো কোনো পুরস্কার প্রদান করা হয়নি। এরপর হচ্ছে সেরা বিদ্যালয় সম্মান, অর্থাৎ সামগ্রিক দিক থেকে যে বিদ্যালয়গুলি শ্রেষ্ঠ তাদেরকে এই সম্মান প্রদান করা হয়ে থাকে। কোন দিন না, প্রত্যেক বছর শিক্ষক দিবস অর্থাৎ 5ই সেপ্টেম্বর এই বিদ্যালয়ের যে সম্মান সেটা প্রদান করা হয়ে থাকে। কোন ক্ষেত্রে দেওয়া হয়, পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা এবং খেলাধুলায় যে সমস্ত বিদ্যালয়গুলি সামগ্রিকভাবে উন্নতি করেছে সেখানে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। পুরস্কার হিসেবে কি প্রদান করা হয়ে থাকে, একটি ট্রফি দেওয়া হয়, একটি শংসাপত্র এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য 1 লাখ টাকার একটা চেক প্রদান করা হয়ে থাকে। বর্তমানে অর্থাৎ 2025 সালে এটি কোন কোন স্কুলগুলি পেয়েছে সেটা আমরা একটু দেখে নেব। দেখো 4ই সেপ্টেম্বর 2025-এ ধনধান্যে প্রেক্ষাগৃহে একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল এবং সেখানেই শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হয়েছে। 2015 সালে মোট 12টি বিদ্যালয়কে প্রদান করা হয়েছে। নামগুলি একটি দেখে নিও। দেখো এখানে লেখা আছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, রহড়া রামকৃষ্ণ মিশন, মালদহ রামকৃষ্ণ মিশন সহ আরও অনেক স্কুল আছে যেগুলোকে প্রদান করা হয়েছিল। টোটাল 12 সংখ্যাটা একটু মনে রেখো। তারপর আমরা যদি দেখি যে নলেজ ক্যাপসুলে দেখো তোমাদের জন্য কি লেখা আছে, এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডিলিট পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। এছাড়াও মমতা ব্যানার্জি আরও অনেক আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হলো এক বিশেষ আন্তর্জাতিক সম্মান ডিলিট, সেটা জাপানের বিখ্যাত টোকিও ইউনিভার্সিটি থেকে প্রদান করা হয়েছিল। তাছাড়াও মমতা ব্যানার্জির সরকারের যে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো আছে তার জন্য কিন্তু তিনি অনেক সম্মানে ভূষিত হয়েছেন। আর এখানে দেখো এই সম্পর্কে লেখা আছে ডিলিট সম্পর্কে, যে এটি জাপানের মতো একটি দেশ থেকে প্রাপ্ত একটি আন্তর্জাতিক স্বীকৃতি যা বিশ্ব দরবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক এবং সামাজিক ভূমিকার গুরুত্ব তুলে ধরে, যেটার কথা বললাম এইমাত্র। এরপর আমরা যদি দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালিত সরকার বিভিন্ন সময়ে অনেক পুরস্কার সেটা জাতীয় স্তরে হোক বা আন্তর্জাতিক স্তরে লাভ করেছেন, সেগুলো এবার আমরা একে একে দেখব। প্রথমেই যদি দেখা হয় ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, যেটা কত সালে অর্জন করা হয়েছিল, 2017 সালে। এটা কেন দেওয়া হয়েছিল না, কন্যাশ্রী যে প্রকল্প সেটা হচ্ছে বিশ্ব সেরার স্বীকৃতি পেয়েছিল। কোথা থেকে এই পুরস্কার দেওয়া হয়েছিল, এই পুরস্কারের আয়োজন করা হয়েছিল নেদারল্যান্ডের দ্য হেগ শহরে এবং প্রদান করেছিল জাতিসংঘ বা ইউনাইটেড নেশন। এখানে কিন্তু 62টা মোট দেশ অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 552টা টোটাল প্রকল্প ছিল, তার মধ্যে থেকে কন্যাশ্রী প্রকল্প বিশ্ব সেরা হিসেবে নির্বাচিত হয়েছিল। এরপর যদি দেখি যে ওয়ার্ল্ড সামিট অন দ্য
ইনফরমেশন সোসাইটি পুরস্কার। এটা কত সালে দেওয়া হয়েছিল? 2019 সালে। কিসের জন্য? না পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ দুটো প্রকল্প উৎকর্ষ বাংলা এবং সবুজ সাথী, অর্থাৎ ছাত্রছাত্রীদের যে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়, এই দুটি প্রকল্পকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। তারপর দেখা হচ্ছে ইউনেস্কো স্বীকৃতি 2021-এ। এটার কথা কি বলা হচ্ছে? না এটা কোনো ব্যক্তিগত পুরস্কার নয়, তবে মনে করা হয় যে মমতা ব্যানার্জির আন্তরিক প্রচেষ্টায় কলকাতার যে ঐতিহ্যবাহী অনুষ্ঠান কলকাতা তথা পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে ইউনাইটেড নেশনের ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের আওতায় আনা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছিল 2021 সালে। এটা একটা অনেক বড় প্রাপ্তি। তারপর যদি দেখা হয় যে সম্মানসূচক ডক্টরেট বা যেটাকে ডিলিট বলা হয়, এটা 2018 সালে মমতা ব্যানার্জিকে প্রদান করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এছাড়াও আন্তর্জাতিক স্তরে আমরা দেখলাম যে জাপান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ডিলিট উপাধি প্রদান করা হয়েছিল। এছাড়া কি বলছে? তার যে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো আছে, লক্ষ্মীর ভাণ্ডার, সমব্যথী, শিল্পসাথী, এইগুলির জন্য তিনি একাধিকবার স্কচ অ্যাওয়ার্ড পেয়েছেন। তার জন্য 2018 সালে তাকে স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ারে ভূষিত করা হয়েছিল। এটা একটু মাথায় রেখো। এরপর যদি আমরা দেখি যে বিভিন্ন যে পুরস্কারগুলো প্রদান করা হয়, তার মধ্যে অন্যতম একটা পুরস্কার হচ্ছে শিশু মিত্র পুরস্কার। এটি কোথায় প্রদান করা হয়ে থাকে বা কাদের প্রদান করা হয়ে থাকে? মূলত বিদ্যালয় স্তরেতে প্রদান করা হয়ে থাকে। কাদের? না শিশুদের উপযোগী পরিবেশ এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই সমস্ত বিদ্যালয়গুলিকেই দেখে পর্যালোচনা করে তারপর এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়ে থাকে। উদ্দেশ্য কি থাকে? না বিদ্যালয়গুলিতে যাতে শিশুদের উপযোগী মনোরম পরিবেশ গড়ে তোলা হয়, সেখানে পরিচ্ছন্নতা বজায় রাখা হয় এবং উন্নত মানের পরিকাঠামো নিশ্চিত করা হয়। কোন সংস্থায় অ্যাওয়ার্ডটা প্রদান করে থাকে? পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এই পুরস্কার প্রদান করে। আবেদন পদ্ধতি, এই পুরস্কার পাওয়ার জন্য কিভাবে আবেদন করব আমি? না শিক্ষক এবং বিদ্যালয় যারা পেতে চাইছেন এই অ্যাওয়ার্ডটি, যাদের মনে হচ্ছে যে তারা এই অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য উপযুক্ত, তারা কি করবে? না সংশ্লিষ্ট জেলা শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে সেখানে আবেদন করতে পারবেন। তারপর রাজ্যের প্রতিনিধি দল এসে বিষয়টি পর্যালোচনা করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে অ্যাওয়ার্ডটি সেই স্কুলটি পাবে কি পাবে না। বুঝে গেছে? এরপর কি বিবেচ্য বিষয়, অর্থাৎ কি কি পরিস্থিতি বা কি কি তালিকার ওপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়ে থাকে। প্রথমেই হচ্ছে সবুজায়ন, তারপর হচ্ছে শিশু সংসদের সক্রিয়তা, পরিশ্রিত পানীয় জলের ব্যবস্থা তথা উন্নত স্বাস্থ্যবিধি, শৌচাগারের পরিকাঠামো, এরকম করে প্রায় 16টা বিভাগ থাকে। প্রত্যেকটা বিভাগের কতটা পারফরমেন্স ভালো হয়েছে সেই সবের ওপর ভিত্তি করেই এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়ে থাকে। এবার পুরস্কারের ধরন, অর্থাৎ পুরস্কারের স্বরূপ হিসেবে কি প্রদান করা হয়? না একটা শংসাপত্র, একটি স্মারক বা মেমেন্ডো এবং আর্থিক অনুদান স্বরূপ 25,000 টাকা প্রদান করা হয়ে থাকে। এরপর আমরা দেখব যামিনী রায় পুরস্কার। আমরা সকলেই জানি যে যামিনী রায় ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। এবার এই পুরস্কারটা পশ্চিমবঙ্গ সরকার এবং ইউনিসেফ এদের যৌথ উদ্যোগে কিন্তু দেওয়া হয়ে থাকে, যেটা 2013 সাল থেকে প্রদান করা হয়ে থাকে। এই পুরস্কার প্রদানের লক্ষ্য কি? না সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পঠন পাঠনের মানোন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শিশুবান্ধব পরিবেশ যাতে গড়ে তোলা যায়, তার জন্যই কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। পুরস্কারের প্রমাণপত্র হিসেবে কি দেওয়া হয়ে থাকে? 50,000 টাকা নগদ এবং একটি শংসাপত্র প্রদান করা হয়ে থাকে। আর একটি বিশেষ ক্রাইটেরিয়া কি? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের, যে প্রতি বছর রাজ্যের 3টি প্রাথমিক এবং 3টি মাধ্যমিক স্কুলকে কিন্তু এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়ে থাকে এবং নির্বাচন যে পদ্ধতি সেটা কিন্তু ইউনিসেফের বিচারের অধীনে থাকে। ইউনিসেফ বিচার বিবেচনা করেন এবং রাজ্য শিক্ষা দপ্তর সেগুলো তত্ত্বাবধান করেন, তবেই কিন্তু স্কুলগুলিকে নির্বাচন করা হয়ে থাকে। এবার কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে? সর্বোপরি প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে যে যামিনী রায় হলেন একজন চিত্রশিল্পী, তার সম্মানার্থে পুরস্কার প্রদান করা হচ্ছে মানে সেখানে সাংস্কৃতিক এবং পরিবেশ সচেতনতার পাশাপাশি কিন্তু সৃজনশীল কর্মকাণ্ডটা অবশ্যই যুক্ত থাকবে। তো এখানে পুরস্কার প্রদানের প্রধান যদি ভিত্তি বলা হয় সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক এবং পরিবেশগত সচেতনতা, পঠন পাঠনের মান এবং সৃজনশীল কর্মকাণ্ড আছে, যেমন ধরো বাগান তৈরি, দেওয়াল চিত্র, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এবার যামিনী রায় সম্পর্কে যদি আমরা তথ্য দেখি, যে যামিনী রায়
তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বাঁকুড়া জেলার বেলিয়াতোর গ্রামে। এবং তার আঁকা কতগুলি বিখ্যাত চিত্রকর্ম যদি বলা হয় তাহলে হচ্ছে মা ও শিশু, সাঁওতাল জননীয় শিশু, রাধা কৃষ্ণ, নৃত্যরত সাঁওতাল প্রভৃতি। এছাড়াও কিন্তু তিনি কালীঘাট যে পটচিত্র আছে তার ওপর কিন্তু বিশেষ চিত্রকর্ম করেছিলেন, এটা একটু মনে রেখো। এরপর আমরা দেখব যে শিক্ষারত্ন। এই পুরস্কারটি প্রধানত প্রদান করা হয়ে থাকে শিক্ষকদের জন্য। যে সমস্ত কৃতী শিক্ষকরা আছেন যারা শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তাদের কর্মকাণ্ডের জন্য এই শিক্ষারত্ন পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। কবে প্রদান করা হয়ে থাকে? না প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বর অর্থাৎ যেদিন শিক্ষক দিবস আমরা পালন করি সেই দিন কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার কি প্রদান করা হয়ে থাকে? মানে পুরস্কার হিসেবে কি প্রদান করা হয়? একটি শংসাপত্র, একটি মেমেন্টো, ঘড়ি দেওয়া হয়, শাল, একটি বই এবং নগদ 25,000 টাকা প্রদান করা হয়। আবেদন কিভাবে করবে? তুমি যদি এই মানে পুরস্কারের যোগ্য বলে নিজেকে মনে করো তাহলে কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পোর্টালে গিয়ে আবেদন করতে পারো। তার জন্য কিন্তু নির্দিষ্ট যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে। নির্বাচন কিভাবে করা হয়? না বিভিন্ন যে ব্লক, মহকুমা, জেলা আছে সে বিভিন্ন স্তরের স্ক্রিনিং কমিটি আছে, তারা যাচাই করবেন, পর্যালোচনা করবেন, তারপরই তারা নির্বাচন করবেন। এবার 2025 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মোট 73 জন শিক্ষককে এই শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। গত 4 সেপ্টেম্বর 2025-এ ধনধান্য যে অডিটোরিয়াম আছে বা প্রেক্ষাগৃহ সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই সম্মান শিক্ষকদের হাতে তুলে দেন। তার মধ্যে উল্লেখযোগ্য কি কি? না 2025 সালে দেখো 29 জন স্কুল শিক্ষক পেয়েছিলেন এবং 21 জন কলেজের অধ্যাপক এবং 13 জন বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছে তারা। তাহলে মোট 73 জনের ডিভিশনটা হচ্ছে এইটা। 39 জন স্কুল শিক্ষক, 21 জন অধ্যাপক এবং 13 জন বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। এবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র যিনি এই পুরস্কার পেয়েছেন তার নাম হচ্ছে JK দাস। পশ্চিম বর্ধমানের যদি বলা হয় তাহলে হচ্ছেন উত্তম কুমার মাঝি মহাশয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদেরকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এরপর যদি আমরা দেখি যে রাজ্যের 12টি বিদ্যালয়কে এর একটু আগেই বলা হলো যে সেরা বিদ্যালয় সম্মানও প্রদান করা হয়ে থাকে। তাহলে রাজ্যের মোট 12টি বিদ্যালয়কে 2025 সালে এই সেরা বিদ্যালয় সম্মানে ভূষিত করা হয়েছে। এই প্রত্যেকটা কত যে সংখ্যা, সেই সংখ্যাগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার যদি দেখি জাতীয় শিক্ষক পুরস্কার, এই পুরস্কারটি কিন্তু কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় আছে সেখান থেকে প্রদান করা হয়ে থাকে। 2025 সালে কতজন পেয়েছে আমরা এবার সেটা দেখব। দেখো 2025 সালে সারা দেশে পুরো ভারতবর্ষের 45 জন স্কুল শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে চুজ করা হয়েছিল 4 জন শিক্ষক এবং শিক্ষিকাকে। তাহলে দেখো এখানে লেখা আছে যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এই পুরস্কার প্রদান করা হয়েছিল। কত তারিখে এটা দেওয়া হয়? এটাও কিন্তু শিক্ষক দিবসের দিনই এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। কোথা থেকে দেওয়া হয়েছিল? দিল্লির বিজ্ঞান ভবনে। কে প্রদান করেছিলেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাই তো? এরপর আমরা দেখব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিশেষ করে 45 জন যারা পেয়েছেন সবার নাম তো মনে রাখা সম্ভব নয়, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড যারা মানে পশ্চিমবঙ্গের যে 4 জন কৃতী শিক্ষক আছেন তাদের নামগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো এই 4 জন হচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে 2 জন শিক্ষিকা আছেন এবং 2 জন শিক্ষক আছেন। 2 জন শিক্ষিকার মধ্যে প্রথম হলেন তনুশ্রী দাস, যিনি হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের কুচলাচটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন। তার অবদান কি? না তিনি মানে শিক্ষাদানের অভিনব পদ্ধতির মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের শিক্ষা দান করেছেন এবং শিক্ষাটাকে তিনি সামাজিক রূপান্তরের একটা কেন্দ্রে পরিণত করেছিলেন। বিদ্যালয়ের যে ব্যবস্থা সেখানে, যেমন সেখানে মেয়েদের ঝরে পড়া, অর্থাৎ ঝরে পড়া অর্থ কি? বর্তমানে এমন এই যুগে দাঁড়িয়েও কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থাতেও কিন্তু সমাজের অনেক স্তরের মানুষেরা আছে, অনেক স্তরের মেয়েরা আছে যারা কিন্তু শিক্ষার আলোয় আলোকিত হতে পারেনি। সেই সমস্ত মেয়েদের শিক্ষার আওতায় নিয়ে আসা, নারী শক্তি তারা যে দুর্বল নয় সেই হিসেবে একটা গ্রুপ গঠন করা, মা অব দ্য ইয়ার প্রভৃতি পুরস্কার চালু করা এবং বিভিন্ন স্কিম চালু করেছিলেন যাতে শিক্ষাকে সকলের মধ্যে, সকল স্তরের মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে। এই জন্য
তাকে কিন্তু এই সম্মানে ভূষিত করা হয়েছে। আর একজন শিক্ষিকার কথা যদি বলা হয়, তিনি হচ্ছেন মধুরিমা আচার্য। তিনি কলকাতার দিল্লি পাবলিক স্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষিকা। শিক্ষাক্ষেত্রে এনার অবদান কি, বা এনাকে কেনই বা জাতীয় শিক্ষক পুরস্কার সম্মানে ভূষিত করা হয়েছিল, আমরা এবার সেটা দেখব। শিক্ষাক্ষেত্রে তার অবদান এটাই যে তিনি পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে প্রযুক্তি এবং বিভিন্ন উদ্ভাবনী শক্তি ব্যবহারের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলেছিলেন এবং শিক্ষার্থীদের পড়ানোর চেষ্টা করেছিলেন। এবং সর্বোপরি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সাথে প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতি ব্যবহার করে তাদের শিক্ষাদান করার চেষ্টা করেছিলেন। তার এই অভিনব পদ্ধতি জাতীয় স্তরে আলোড়ন ফেলেছিল এবং সেই কারণেই কিন্তু তাকে জাতীয় শিক্ষক পুরস্কার সম্মানে ভূষিত করা হয়েছিল। এরপর আমরা দেখব দুজন শিক্ষকের কথা, যাদেরকে জাতীয় শিক্ষক পুরস্কার সম্মানে ভূষিত করা হয়েছিলেন। তারা হলেন, একজন হলেন সুকান্ত কোনার মহাশয় এবং দ্বিতীয়জন হলেন ইন্দ্রনীল মুখোপাধ্যায় মহাশয়। এনারা দুজনেই হচ্ছেন দুর্গাপুর সরকারি ITI কলেজের দুজন প্রশিক্ষক। শিক্ষাক্ষেত্রে এনাদেরও অবদানের জন্য এনাদেরকে জাতীয় শিক্ষক পুরস্কার সম্মানে ভূষিত করা হয়েছে। প্রথম জনের কথা যদি দেখি, তাহলে সুকান্ত কোনার মহাশয়, ইনি হচ্ছেন ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষায় বিশেষ অবদানের জন্য এনাকে পুরস্কারে ভূষিত করা হয়েছে। এবং ইন্দ্রনীল মুখোপাধ্যায় যিনি আছেন, তার অসাধারণ শিক্ষকতা, উদ্ভাবনী ক্ষমতা, এই যে বিশেষ বৈশিষ্ট্যগুলি বা গুণাবলী, এগুলির জন্য তাকে জাতীয় শিক্ষক পুরস্কার সম্মানে ভূষিত করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ থেকে মোট যে 4 জন শিক্ষক এবং শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার সম্মানে ভূষিত করা হয়েছে, তাদের নাম এবং তারা কোন ইনস্টিটিউশন থেকে বিলং করে সেগুলি কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। এগুলি কিন্তু তোমাদের মুখস্থ রাখা উচিত, এগুলো তোমাদের জানতেই হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং তোমাদের তো ইন্টারভিউয়ের নোটিফিকেশান দিয়েই দিয়েছে, সকলেই খুব ভালো করে প্রিপারেশান নিতে থাকো। এবং তোমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশনের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের ইন্টারভিউ ব্রহ্মাস্ত্র লঞ্চ করা হয়েছে। ব্রহ্মাস্ত্রের মধ্যে তোমরা একের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, ইংলিশ হতে পারে, CDP হতে পারে, সিচুয়েশান বেসড কোয়েশ্চেন হতে পারে। তো আমাদের মেটেরিয়াল কিন্তু অনেকেই পারচেস করেছে। তোমরা কেউ ইচ্ছুক হলে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। তো সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।